হোয়াটস আপ এভরিওয়ান, আমার নাম হচ্ছে সালমান মুক্তাদির, অ্যাজ ইফ ইউ গাইজ ডিড নট নো অলরেডি। আজকে অতপর আমি এপিসোডে আমি থাকবো এবং গল্প করবো, আপনাদের সাথে আড্ডা দিব আর এমন কিছু কথা বলবো যেগুলো হয়তো মানুষ জানতে চায় বা আমি বলতে চাই। সো লেটস গেট স্টার্টেড। যদিও এখন লকডাউনের মধ্যে সব কিছু আসলে খুব একসাথে হচ্ছে, লকডাউন, ঈদ, প্যান্ডেমিক সব কিছু মিলিয়ে সবারই আসলে একটা খারাপ টাইমই যাচ্ছে। বাট বাংলাদেশের মতো একটা দেশে যদি আমি এক্সপেক্ট করি যে মানুষ এই পরিস্থিতিটাকে নিজের থেকে কোনো ইনস্ট্রাকশন ছাড়া, কোনো সিস্টেম ছাড়া নিজের থেকে সামাল দিবে, এটা এক্সপেক্ট করাটা আমার কাছে মনে হচ্ছে ভুল হবে। বিকজ জাতিগত হিসেবে আমরা আসলে এই জিনিসটার সাথে, এই পরিস্থিতির সাথে মোকাবেলা দেওয়ার জন্য রেডি না। পৃথিবীতে মনে হয় আমি একমাত্র ছেলে যার ছোটোবেলা নিয়ে কখনোই কোনো রকমের ইমোশনাল কোনো বন্ডিং নাই যে হ্যাঁ ইস আমি কেন বড় হয়েছি, আমি যদি ছোটো থাকতাম। ইনফ্যাক্ট আমার চাইল্ডহুড ওয়াজ সবচেয়ে বেশি ট্রমাটিক অ্যান্ড সবচেয়ে বেশি বাজে। চাইল্ডহুড নিয়ে আমার আসলে কোনো রকম পিকচার্স নাই, আমার কোনো ফ্যামিলি ফটোজ নাই, আমার নিজের ওরকম কোনো ফটোজ নাই যেখানে আমার সব ফ্রেন্ডদের বা অন্য সবার দেখি যে ফটোজ থাকে, মেমোরিজ থাকে, ভিডিওস থাকে। আমার ছোটোবেলার কিচ্ছু নাই। আমার আব্বু আর্মিতে ছিল, সো আমার আব্বু যখন পোস্টিং হইতো, ওই পোস্টিংয়ের থ্রুতে আসলে আমি পুরো বাংলাদেশটা ঘুরে দেখা হয়েছে। সো এই একটা পার্ট খেলে আমার মনে হয় যে আই ওয়াজ ব্লেসড এনাফ টু সি গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে হরিণ, বিড়াল, তারপর হচ্ছে 14 রকমের পাখি, মাছ থেকে শুরু করে সব কিছুই আসলে পালা হতো, খরগোশ। সো এইসবের সাথে আসলে বড় হয়ে ওঠা, মানুষ কম জানোয়ারের সাথে বেশি বড় হওয়া হয়েছে। দ্যাটস মাই মনে হয় আমার অ্যাটিটিউড একটু জানোয়ারের মতোই হয়ে গেছে। আব্বুকে আমি জমের মতো ভয় পেতাম। আমার বাবার সাথে, মানে আমার বাবা যে রুমে থাকতাম ওই রুমে থাকতে পারতাম না। আমার বাবার সামনে আমি পা তুলে বসা বা টিভি দেখার দূরের কথা, আমি যে একটু বসে থাকবো না, আমার আব্বু আসলে আমি সঙ্গে সঙ্গে এইভাবে 2 হাতের উপর হাত দিয়ে বসতাম। বিকজ আমার আব্বু এরকম সোচে, যেহেতু পড়াশোনা এত খারাপ ছিলাম, আমি আমার আব্বুকে প্রচণ্ড ভয় পেতাম। আব্বু হচ্ছে হয়তো ম্যাথস পড়ে, তো দেখলো যে পারতেছি না, আর আব্বুর হাতে তো শক্ত ছিল, হাতে একটা টোকা মারতো, ওই টোকাটা আমি খুব ভয় পাইতাম। ওই ভয়টা আসলে বড় হওয়ার পর যখন আমার বয়স আসলে 19, 20 বা 21 হলো, তখন গিয়ে আসলে ওই ভয়টা চলে যায় এবং আস্তে আস্তে আমি আমার আব্বুর সাথে ওপেন আপ করা স্টার্ট করি। আর এখন আমার আব্বুর সাথে আমার ওরকম কোনো ডিস্টেন্স বা ওরকম ভয় কোনো কিছু আসলে কাজ করে না। আমার আব্বুর সাথে এখন প্রতিদিনই কথা হয়, আমরা আসলে টিভি দেখি, গল্প করি। সো সব কিছু এখন মোটামুটি ঠিক আছে। আমার ইচ্ছা ছিল যে আমি 21 বছর বয়স বা 22 বছর, 23 বছর বয়সে বাবা হয়ে যাব। আনফর্চুনেটলি যখন ওই প্ল্যানিংটা স্টার্ট হয়, যখন আমি সেটলিং ডাউন শুরু করি, এটা আমার লাইফের একটা দুর্ভাগ্য আমি বলবো যে ওই গোলটা আসলে আমি কমপ্লিট করতে পারিনি। সো আনফর্চুনেটলি এই জায়গা থেকে আসলে আমি লাইফে ব্যর্থ। সো সিন্স আই স্টার্টেড বিং সাকসেসফুল অ্যাট এ ভেরি আর্লি এজ, সো খুব কম বয়স থেকে আমার কাছে টাকা পয়সা, ফ্রিডম, ট্রাভেলিং, মানে সব কিছু আমার কাছে খুব আর্লি চলে আসে, উইচ মেড মি সামওয়াট অ্যাট্রাকটিভ টু আ লট অফ উইমেন। যে কারণে আমার কাছে মনে হয় যে মেয়েদের সাথে আসলে মেলামেশা বা তাদেরকে ইমপ্রেস করাটা আমার জন্য অনেক ইজি হয়ে যেত। 2017 থেকে এখন পর্যন্ত আমার মনে হয় যে আই হ্যাড এ ড্রাস্টিক চেঞ্জ। ওই আগের লাইফস্টাইলটা এখন আমি আর অত বেশি রেগুলারলি ফলো করি না। ইয়েস, আমি সিঙ্গল, বাট টু বি ভেরি অনেস্ট, একটা জিনিস আমি খুব থরলি ফলো করি, যেটা একদম স্ট্রিক্টলি ফলো করি। আজ পর্যন্ত কোনো মেয়ে, যে এত রুমার্স এত কিছু, কোনো মেয়ে আজ পর্যন্ত কমপ্লেন করতে পারেনি যে সালমান মুক্তাদি তাকে মিথ্যা বলছে বা ফাঁসাইছে বা তাকে ফেক হোপ দিছে যে বিয়ে করবো, আমি তোমাকে লাভ করি বা আমি তোমাকে ইমোশনালি ফিল করি। আমি কখনো এটা মিস ইউজ করিনি। আমি যতবার কোনো মেয়ের সাথে টাইম স্পেন্ড করছি, আমি এই একটা জায়গাতে অলওয়েজ স্ট্রিক্ট ছিলাম যে আমি কোনোদিন কাউকে মিথ্যা বলিনি। বাংলাদেশের মধ্যে তখন প্রবাবলি আই ওয়াজ দি ইয়াংগেস্ট মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন অন দি ইন্টারনেট। সো আই ওয়াজ এনজয়িং দ্যাট ফেম আ লট, অ্যান্ড সবাই আমাকে চিনতো, সবাই আমাকে অ্যাকসেপ্ট করতো। একটা নতুন একটা ওয়েভ আসছিল অনলাইন প্ল্যাটফর্মে, যে নতুন ওয়েতে কথা বলা, নতুন ওয়েতে প্রোডাকশন করা। তো ওইটা আমাকে অনেক অ্যাটেনশন দিচ্ছিল। তো ওই সময়টা যেটা হতো যে সারপ্রাইজিংলি আমি দেখতাম যে আমার থেকে বয়সে অনেক বড় যারা ছিল তারা অনেক অ্যাট্রাক্টেড ফিল করতো। আমার এখনও মনে হচ্ছে, আমি নাম বলবো না, একজন খুব বড় অ্যাক্ট্রেস ছিল, অ্যান্ড সে আমাকে চ্যালেঞ্জ করছিল যে হ্যাঁ ফাইজলামি করে বলছিল যে পারলে তুমি আমাকে সেট থেকে উঠাই নিয়ে যাও অ্যাক্টিং করে, কারণ তখন আমাকে অত বেশি ডিরেক্টররা চিনতো না। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ঈদের শুটিংয়ে গিয়ে আমি ছাদের মধ্যে গিয়ে, শি ওয়াজ প্রিটি ওল্ডার দেন মি, আমি ছাদের মধ্যে গিয়ে ডাইরেক্ট সবার সাথে চিল্লায় উঠি যে তুমি এখানে কী করো, তোমাকে আমি ফোন দিচ্ছি, তুই ফোন তুলো না, বলে হাত ধরে টান দিয়ে অ্যাকচুয়ালি বের করে আনি। বের করে নিচে হচ্ছে আমরা হাউসের যে মেকআপ রুম, তার পাশে বারান্দায় গিয়ে আমরা দুজনেই জাস্ট এরকম মুখে হাত দিয়ে থাকি। ও জাস্ট বলে তুমি সত্যি সত্যি চলে, হোয়াট হ্যাভ ইউ ডান, আমি এখন কী করবো? আমি বলছি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। বাট ওইটা সে আমাকে বলতো তখন যে দ্য অনলি রিজন ওয়াই শি ওয়াজ অ্যাট্রাক্টেড টু মি ওয়াজ বিকজ আমি অনেক বেশি কেয়ারলেস। সালমান মুক্তাদিরকে প্রত্যেকে লাইক করে অ্যাজ লং এজ সালমান মুক্তাদি প্রোভাইড করতে পারে। ফর অ্যান এক্সাম্পল, সালমান মুক্তাদির যখন একটা মানুষকে ভালো ফিল করাতে পারে, তার টাইম ভালো কাটাইতে পারে, কথা বলতে পারে, সালমান মুক্তাদি একটা পজিটিভ এনার্জি আনতে পারে, ততদিন পর্যন্ত যে কোনো মেয়ে সালমান মুক্তাদিকে পছন্দ করে, তার সাথে থাকতে পছন্দ করে। আই হ্যাভ রিয়েলাইজড যখন সালমান মুক্তাদিরের নিজের টাইম আসে, যখন সে হয়তো ব্রোকেন বা যখন সে ইমোশনাল কোনো একটা এনার্জি চায়, যখন হেল্প চায়, সাপোর্ট চায়, তখন গিয়ে আস্তে আস্তে মানুষ সালমান মুক্তাদিরকে পছন্দ করে না। সে এখন আমি ইচ্ছা করে মানুষের সাথে খুব একটা মেলামেশা করি না, বিকজ আমার কাছে মনে হয় যে রিয়েল
আমাকে পছন্দ করবে, আমার সাথে থাকতে আমার টাইমটাকে ভ্যালু করবে, আমাকে তার সাথে আসলে আমার ফুল এফর্ট দিবে। আমি কাউকে আসলে এফর্ট এখন একদমই দিই না, আমি অনেক সেলফিশ হয়ে গেছি এখন। কোনোদিন আমি এটা বিলিভ করি যে একটা ছেলে আসলে বলতে পারে যে হ্যাঁ আমাকে ইউজ করছে, অ্যান্ড টু বি শুনতে অনেক, আমি এটা কখনো বলি না বিকজ বলতেই আনকমফোর্টেবল লাগে। আই ফিল ভেরি ইউজড মোস্ট অফ দ্য টাইম, অ্যান্ড অনেস্টলি আমি যখন বলতেছি ফিল করছি আই রিয়েলি ফিল ইউজড। অল সালমান মুক্তাদির ইজ রিমেম্বার্ড ফর, ইট উইল বি আমার এটা হেই একটা কথা বলবো, ক্যান আই আস্ক ইউ ফর এ হেল্প, আমার বিজনেসটা একটু শেয়ার দিয়ে দাও, আমার অমুকটা একটু লিঙ্কটা একটু অ্যাড করে দাও, আমাকে প্রমোট করে দাও, আমার সাথে একটু, আমার মনটা খারাপ প্লিজ একটু আমার সাথে কথা বলো। অ্যান্ড এভরিথিং অ্যাবাউট মি ইজ অ্যাবাউট হেল্পিং পিপল, যে কার কী দরকার আই উইল প্রোভাইড। অস্ট্রেলিয়াতে আমি যখন যাই হায়ার এডুকেশন পারসিউ করার জন্য, তখন যাওয়ার পরে রিয়েলাইজ যে আমার কাছে মনে হয়েছে যে ইফ ইউ সি অল অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যাদের বাবা মারা তাদেরকে ফাইন্যান্সিয়ালি ফুললি প্রোভাইড করতে পারছে, তারা হচ্ছে এনজয় করতে পারছে, তারা পড়াশোনাও করতে পারছে। বা যেসব স্টুডেন্টসরা হচ্ছে নিজের থেকে কষ্ট করে স্ট্রাগল করে পড়াশোনাটা তো শেষ করতে হবে, দেন আই গট ভেরি ডিপ্রেস। আমার মনে আছে আমি ফোন দিয়ে আম্মুর কাছে কাঁদতাম যে আমি পারতেছি না, আমার লাইক মরে যেতে ইচ্ছা করতেছে। বাংলাদেশ আসার পর আমার একমাত্র ফোকাস ছিল আমি আমার টাকা নিজে আর্ন করব, করে আমি আমার লাইফ যেমনি ইচ্ছে আমি অমনে আমার লাইফ লিড করবেন। দ্যাটস হোয়াট আই ডিড। আমি আসার পর আমার বাবা মাকে বলছি আমার এডুকেশনের জন্য তোমাদের 1 টাকাও দিতে হবে না, বাট লেট মি লিভ মাই ওয়ে, আমি আমারটা দেখবো। আমি একটা ক্যালকুলেশন করি, আমি আমার ফুল এডুকেশন পিরিয়ড কমপ্লিট করার পর ইন্টার্নশিপ করে আমার চাকরি জীবন শুরু করে যেই টাকা সেভ করতাম বড় হওয়ার পর, ওই টাকাটা আমি যদি ফুল ফোকাস দিই আমি মাত্র 1 বছরের মধ্যে আর তার থেকে বেশি অ্যাচিভ করতে পারবো, ফিউচারে টাকাটা আরও বাড়তে থাকবে। সো ওই ক্যালকুলেশনের পর থেকে আই ডিসাইডেড যে আমি ড্রপ আউট করবো, আমি আমার ক্যারিয়ার আগে সেট করবো, আমি আগে গাড়ি বাড়ি সব কিনবো, আমি আমার লাইফ সেট করবো, তারপর গিয়ে যখন আমার টাইম থাকবে অনেক, আমার সব সেট হয়ে যাবে, তখন আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করবো, যেটা আমি এখন প্ল্যান করতেছি। গত 2007 থেকে 2021 পর্যন্ত এই টাইমটার মধ্যে এমন একটা টাইম গেছে টানা 2 বছর 365 দিন এভরি সিঙ্গল ডে আমি আমার নিচের রুমে গিয়ে আমার বক্সেসগুলো রেখে চারপাশে ঘেরাও দিয়ে আই ইউজ টু ক্রাই এভরি সিঙ্গল ডে। ওইটা স্টপ হওয়ার পর থেকে এখন তারপর টানা 1 বছর আজকে পর্যন্ত কোনোদিন কারো কাছে গিয়ে ইমোশনাল সাপোর্ট সিক করি, আই নেভার ক্রাইড, নট ইভেন মাই প্যারেন্টস। কোনোদিন একটা বার ইমোশনালি উইক হওয়ার পর এমনও টাইম গেছে যে মানে আই হ্যাভ নাথিং, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে বিকজ আই ওয়াজ দ্যাট ডিপ্রেসড, আমার টাকা পয়সা সব শেষ, আমার ফ্রেন্ডসরাও বুঝতেছে না হোয়াটস হ্যাপেনিং, আমি কারোর সাথে দেখা করতেছি না, এত ডিপ্রেস। আমি ছাদে গিয়ে ইয়েতে কাউন্সিলরকে ফোন দিচ্ছি লাইক আমি সুসাইড করবো এখন, আমি ছাদে দাঁড়াচ্ছি, 1.5 ঘন্টা চলে গেছে, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট টু ডু। কোনো দিন 1 সেকেন্ডের জন্য একটা ড্রপ অ্যালকোহল, একটা সিগারেটের পাফ, গাঁজা, ইয়াবা, এক্সটেসি, এনি কাইন্ড অফ ড্রাগস, আই নেভার টুক এনিথিং। আমি এত শক্ত যে না, আমি নিজে আই উইল ফাইট ইট, আমাকে হিউম্যান বানানো হয়েছে বিকজ আই ক্যান ফাইট ইট। অ্যান্ড ওই মুমেন্টে আমার মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ আমার এগেনস্টে ছিল, অ্যান্ড আমি ওইরকম ছিল না যে এক্সপ্লেন করবে নিজেকে, আমি আজকে পর্যন্ত এক্সপ্লেন করি নাই বিকজ আই নো হোয়াট সালমান মুক্তাদির ইজ। আমার কাজের দক্ষতা, আমার কনফিডেন্স, আমার ডেপথ অফ নলেজ, আমার লজিক, কোনো মানুষের আজ পর্যন্ত আমি এখনও চ্যালেঞ্জ করে বলতে পারবো কারো সাহস নাই আমার সামনে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে যে আমি ভুল কিছু করতেছি বা আমার কথা লজিক নেই, আমি এতটুকু স্ট্রং। এই যে মাদক বিরোধী অনেক কনসার্টে আমি কখনো এগুলো অ্যাটেন্ড করি না বিকজ হিপোক্রিসি আমার একদম পছন্দ না। যারা ওখানে যাচ্ছে আমি হয়তো ওখানে গিয়ে বললাম যে হ্যাঁ মাদক খারাপ হ্যাঁ, বাট আমি জানি যে অর্গানাইজ করতেছে সে ব্যাকস্টেজে গিয়ে এখন উইট করতেছে। আমি সারাটা লাইফ এই যে ইউটিউবিং করছি আজ পর্যন্ত একটা ভিডিও আমি হাইড করি না। আই ক্যান টেক নেগেটিভিটি, আই ক্যান টেক হেট, আই ক্যান টেক টক্সিসিটি। জীবন আমি ডিসলাইক হাইড করে নিই, জীবন আমি সাবস্ক্রিপশন বাটন হাইড করে নিই। আমি যেটা আমি সেটা, মেবি আমার ক্যারেক্টার খারাপ এথিক্যাল বা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে, বাট দেন এগেন আমি জানি আমি কাউকে হার্ট করিনি। আমি জানি আমি সন্তান হিসেবে আমার রেসপন্সিবিলিটিস পালন করছি। আমি জানি আমি আমার কষ্টের বার্ডেন কারোর উপর দিই না। সো নিজের অ্যাকশনসে রিফ্লেক্ট করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন আমার কন্টেন্টটা কন্ট্রোভার্সিয়াল হয়, I was mature enough to accept it যেটা controversial content. So probably a lot of people did not like it, which is why আমি হাইড করি নাই তখন। যখন আমাকে মানা করা হয়, আমার আগে অনেকে এটা ফেস করে, তারা সবাই হচ্ছে একটু ভয় পেয়ে গিয়ে ফার্স্ট দিকে তারা বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে আমি রং হ্যান ত্যান। কনস্টিটিউশনের কোন ল এক্স্যাক্টলি আমি ব্রেক করছি, অ্যান্ড কনস্টিটিউশনটা এত ভেগ ছিল, এত উইয়ার্ড লটা মানে হচ্ছে আমার খারাপ লাগছে মানে খারাপ, আমার ভালো লাগলে ভালো, কোন স্পেসিফিক ইয়ে নেই। সো আমি বলছি যে আমি এটাতে স্পেসিফিক না, লেট মি গেট আ লয়ার, লেটস, যেহেতু লিগালি আমিও রেসপেক্ট করি, আই শুড হ্যাভ এ লয়ার, লেটস ফাইট ইট লিগালি,
ওইটাও আমাকে দিবে না, এখানে তো আমার রাইটসটা পুরোপুরি ক্ষুণ্ণ হইলো, সো আমার লিগাল রাইটস নাই, আমাকে একটা বাউন্ড করে দেওয়া হলো 7টা আইন সংস্থা আমার পিছনে। ফার্স্ট কোয়েশ্চেন আই ওয়াজ আস্কিং, আমি কি রেপিস্ট নাকি আমি জঙ্গি নাকি আমি কে যে আমার পিছনে তুলে মানুষ লাগলো না, আমি কন্টেন্ট বানাই, এটা এত বড় ক্রাইম কেমন হলো যে একটা ভুল কন্টেন্টের জন্য এত হইলো। লাস্টে গিয়ে রাত্রে 9টার দিকে আই গেট কল ফ্রম দ্য হাইয়েস্ট অথরিটি। ওই দিন থেকে আমাকে বলে সালমান মুক্তি কি ভয় পাইছি ভয়। এটা একটা মানে শেমফুল জিনিস, আমি আমার দেশে ভয় পাইছি। আমি আমার বাকি কথা তাহলে আমাদের বেডরুমে গিয়ে বলি। এখন যারা ইউটিউবিং স্টার্ট করবে তাদের জন্য এটা বোঝাটা খুব জরুরি। ইউটিউব কন্টেন্ট মেকিং যে কেউ টাইম থাকলে বা টাকা পয়সা থাকলে করতে পারবে, বাট যদি নিজের থেকে বড় হইতে হয়, আনলেস ইউ হ্যাভ এ ব্যাকআপ, নিজের থেকে বড় হইতে হলে ইউ হ্যাভ টু বিকাম আ ভেরি ইন্টেলিজেন্ট বিজনেসম্যান অ্যাজ ওয়েল। বিকজ বাংলাদেশ কিন্তু ইউটিউব করার মতো প্র্যাকটিক্যাল জায়গা না। এখানে স্পন্সর এসে কোটি কোটি টাকা দিয়ে যাবে না, এখানে প্রতিদিন শোজ হবে না, এখানে প্রতিদিন টিভি চ্যানেল অহরহ টাকা দিয়ে বলবে না যে তুমি এক্সক্লুসিভলি আমার নেটওয়ার্কের জন্য কাজ করো। সো বাংলাদেশ ইউটিউব ফ্রেন্ডলি দেশ না কিন্তু। সো বাইরের সাথে আমাদের আসলে কম্পেয়ার করাটা এখানেই ভুল হয়ে যাবে, বিকজ বাইরের দেশ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটাই এরকম যে ইউটিউব করেও আপনি আরও বড় হইতে পারবেন, বাট বাংলাদেশে আপনি একটা পয়েন্টে গিয়ে থেমে যেতে হবে আপনার। সো একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। সো আই স্টার্টেড অ্যাক্টিং অ্যাজ ওয়েল, অ্যাঙ্কারিং করছি, এর পাশাপাশি হোস্টিং থেকে শুরু করে বা লাইভ ইভেন্টস করছি, বাইরে গিয়ে করছি, স্পন্সরশিপ তো করাই হয়, বিভিন্ন অ্যাডস বানানো হয়, টিভিসি করা হয়, এন্ডোর্সমেন্ট করা হয় যেগুলো ফুল লং টার্ম কন্ট্রাক্ট। সো সব কিছু মিলে আমার ক্যারিয়ারটা আসলে অনেক ভার্সেটাইল। সো আমি আমার নিজের বিজনেস স্টার্ট করি। তারপর আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে তারা যারা টাকার কথা চিন্তা করে কাপড় কিনে না, তারা চিন্তা করে যে আমি একটা ছবি তুলবো, আমার তাড়াতাড়ি একটা কাপড় লাগবে, সো ওই ছবির জন্য বা ওই ইভেন্টের জন্য আমার একটা আউটফিট লাগবে, সেটা হচ্ছে আমরা প্রডিউস করে থাকি। আমাকে মানুষ কি দেখবে, আমার অনেক মানুষকে দেখতে হয়, আমার আব্বু আম্মুর খেয়াল রাখতে হয়, আমার আমি আলাদা থাকি পুরোপুরি, আমার নিজের লাইফস্টাইল নিজেকে ফলো করতে হয়। আই হ্যাভ টু মেনটেন মাই ওন লাইফস্টাইল অ্যান্ড দ্যাটস আমার নেক্সট প্ল্যান কন্টেন্টের, যে আস্তে আস্তেই বানাবো, বাট বানাইলে আমার টাইপের কন্টেন্ট বানাবো, আমি জোর করে ভিউজের জন্য কিছু বানাবো না। আমার বই নিয়ে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যেহেতু আমি কোনো লেখক না, বইটা লেখার আগে আমি আগে থেকে বলে দিচ্ছি এটা কোনো লেখকের বই না, আমি একজন কন্টেন্ট মেকার। আই ক্যান জেনারেট আইডিয়াজ, আমি যে কোনো কন্টেন্ট বানাইতে পারি বলে বইটা একটা ফিজিক্যাল কন্টেন্ট আমার কাছে। ফানি পার্ট হচ্ছে একটা ইন্টারভিউতে আমার সাথে 3জন বড় বড় স্পেশালিস্ট এটা নিয়ে কথা বলে, তো তারা এটার এগেনস্টে ছিল। ওরা বইটা না পড়ে ওটা নিয়ে ডিবেট করতে বসছে, আমাদের এথিক্স কোথায় গেছে, আমাদের অথেন্টিসিটি কোথায় গেছে। আই ওয়াজ শক, বাট অনেক হেটার্স এই বইটাতে যে সুবিধা হয়েছে, অনেকে অনেক গালাগালি করছে, অ্যান্ড দেন স্টিল নাও এত মানুষ আমাকে মেসেজ করে যে আই ইউজ টু হেট ইউ সো মাচ, তোমার বইটা আমার এত জঘন্য মনে হয়েছে সব শোনার পর। যখন আমি বইটা পড়ছি, আমি লজিকগুলো শুনে থতমত খেয়ে গেছি যে আসলে এইভাবে কেমন চিন্তা করা যায়, যে এই জিনিসগুলো তো সহজ জিনিস, হাউ কাম কেউ এটা নিয়ে কথাই বলে নাই। অ্যান্ড দেন এই জিনিসটা হচ্ছে আমার যে বই লেখাটা সার্থক ছিল। অ্যান্ড যখন এটা টপ র্যাঙ্কিংয়ে চলে যায়, অনেক মানুষ বলছে হ্যাঁ এত বড় বড় লেখক বইমেলার নাম রক্ষা করতে পারলো না, তুই বই লিখ, তুই নাম রক্ষা, তুই এত সাহিত্য বুঝিস, তুই বই লিখে তুই একটা ভালো দে না। আমি তো নষ্ট করছি, আমি তো ভিলেন, বিদানায়ক। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিয়ে করব, দেশের বাইরে চলে যাব, বিজনেস এক্সপ্যান্ড করব, অ্যান্ড দেন আমার লাইফ আমার মতো লিড করব। যখন আমি আমার মিড 30s বা আর্লি 40s যাব, তখন কি আমি কমপ্লিটলি ক্যারিয়ার দিকে ফোকাস করবো, বলতে আমি একজন বিজনেসম্যান হইতে চাই। প্রগ্রেস আমি যেভাবে করি সেটা হচ্ছে, আমি ফিজিক্যালি অনেক উইক ছিলাম, আমার মনে আছে আমি কখনো ছোটবেলায় আমি একদম খেলাধুলো না করার কারণে আমি একটা সিঙ্গেল পুশ আপ দিতে পারতাম না, আমি বেশিক্ষণ দৌড়াইতে পারতাম না, আমি পুল আপস কিছু, আমার মানে ফিজিক্যাল স্ট্রেংথের জাত অবস্থা ছিল। সো আই রিয়েলাইজ যে সবাই আমি শুকনা রাখতো, গাঞ্জুটি ডাকতো, আমার মনে হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ আমি পেয়ে গেছি, আই হ্যাভ টু চেঞ্জ মাই সেলফ। আমি খাওয়া দাওয়া স্টার্ট করি, অ্যান্ড অনেকে জানে যে আমি তখন 8টা ডিম খাওয়া স্টার্ট করি, অ্যান্ড প্রতিদিন আমি ওয়ার্কআউট করতাম রাত্রে 2টার দিকে বাসে এসে, বিকজ মানুষের সামনে ওয়ার্কআউট করলে বলবে হালা এমনিতে চিকনা, আবার ওয়ার্কআউট করতেছে। সো আমি নিজে বাসায় বসে আই স্টার্টেড ট্রেনিং মাই সেলফ, অ্যান্ড এখন আমি আগের মতো অত উইক নয়। এখন দেখতে আমি শুকনাই আছি, বাট আমার স্ট্রেংথ আমার ফ্রেন্ডদের থেকে, আমার ইন্ডুরেন্স, আমার স্ট্যামিনা সব কিছু ফ্রেন্ডদের থেকে আহামরি তফাৎ অনেক বেশি, অ্যান্ড আই এম প্রবলি ডুইং দ্য বেস্ট অ্যামংস মাই ফ্রেন্ডস রাইট নাও। যদি একদম সিরিয়াসলি চিন্তা করতে হয় যে একটা জিনিস এটা অ্যাকচুয়ালি আমাদেরকে চেঞ্জ করে ফেলা অ্যাজ এ হিউম্যান বিং, দ্যাট ইজ সেলফ বিলিভ আর সেলফ কনফিডেন্স। একবার যদি আমি টের পেয়ে যে আমি কি, আই ক্যান চেঞ্জ মাই সেলফ। আমি সালমান মুক্তাদির একটা ফেলিয়ার স্টুডেন্ট, এখন যদি আমি আমার ইউনিভার্সিটি ব্যাক করি, I can be the top performing student in my class. So have belief in yourself, find out yourself, and you will rock. And thank you Shomai TV for having me in your episode of Otopor Ami. And next episode probably আরেকজন গেস্ট আসবে, and তাদেরটা আমিও দেখবো, আপনারা সবাই দেখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, অনেক কথা বললাম, থ্যাংক ইউ সো মাচ। ইফতারের টাইম হয়ে যাচ্ছে অলমোস্ট, সবাই মিলে ইফতার করতে যাই, and wait for the next episode. Thank you.